হ্যালো এভরিওয়ান। তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা দশম শ্রেণীর যে বিষয়টা পড়াচ্ছিলাম, যে পর্যায় সারণী চ্যাপ্টারটা, সেটার আমরা একটা পরবর্তী ভিডিও নিয়ে আসছি, যেখানে আজকে আমরা আলোচনাটা করব হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণী। তো এর আগের ক্লাসে আমরা যে পর্যায় বিভিন্ন সূত্রগুলোর যে ক্রম, যে পর্যায়ের ধারাটা আমরা পড়েছি, বিভিন্ন বিজ্ঞানীরা সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সূত্র দিয়ে যে মৌলগুলোকে সুসংবদ্ধ ভাবে সাজিয়ে একটা সারণী তৈরি করার চেষ্টা নিয়েছিলেন। তো তাদের মধ্যে যে সূত্রটি তৎকালীন সময়ে ব্যাপক জনপ্রিয়ভাবে, অর্থাৎ বেশিরভাগ মৌলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হয়েছিল, সেটা ছিল বিজ্ঞানী মেন্ডেলিভের দেওয়া যে পর্যায় সূত্র। তো আজকের ক্লাসে আমরা কি কি পড়বো না, বিজ্ঞানী মেন্ডেলিভ তার যে পর্যায় সূত্রটি দিয়েছিলেন সেই সূত্রটি আমরা পড়বো, যাকে আমরা মেন্ডেলিভের পর্যায় সূত্র বলে বলবো। সেই সঙ্গে সঙ্গে মেন্ডেলিভের সেই সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা যে মৌলগুলোর একটা সারণী আমরা যেটা আলোচনা করব, সেটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণী। সেই সারণীটার পর্যায় কি জিনিস, শ্রেণী কি জিনিস, বা যে পর্যায় ধর্মিতা, সেইটা আলোচনা করব। সঙ্গে সঙ্গে মেন্ডেলিভের পর্যায় সারণীর থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসে সেটার একটা সংক্ষিপ্ত বর্ণনা আমরা আলোচনা করব। শ্রেণীগত দিক থেকে কিছু প্রশ্ন, যে পর্যায়গত যে ভাগের কিছু প্রশ্ন, সেগুলো আলোচনাটা করব। এবং সেখানে আমরা মেন্ডেলিভের যে পর্যায় সারণী যখন তিনি প্রকাশ করেছিলেন, তো তিনি তো একজন ইংরেজ বিজ্ঞানী ছিলেন, ইংল্যান্ডের। তো তিনি রাশিয়ার বিজ্ঞানী ছিলেন, তো অর্থাৎ ইউরোপীয় দেশগুলোর মধ্যবর্তী। কিন্তু এই যে পদ্ধতিতে তিনি প্রকাশ করেছিলেন সেটা কিন্তু আমেরিকাতে এক প্রকার ভাবে প্রকাশিত হয়েছিল, প্রকাশিত হতো, প্রচলিত ছিল। সেই যে প্রচলনের ভঙ্গিটাকে আমরা পড়বো যে সিএএস সিস্টেম বা কেমিক্যাল অ্যাবস্ট্রাক্ট সার্ভিস যে সিস্টেমটা চালু ছিল, এইটার প্রধান যে মূল পার্থক্যগুলো আমরা জানবো, এবং সর্বশেষ সেই সমস্যাটাকে কি করে সমাধান করা হয় সেটা জানবো। তো এখন মেন্ডেলিভের পর্যায় সারণী প্রকাশিত হওয়ার পর তৎকালীন সময়ে যে 63টা মৌল আবিষ্কৃত ছিল, তাদেরকে একটা সুশৃঙ্খল ভাবে একটা সারণীতে সাজানো হলো। কিন্তু কিছু কিছু এই যে সারণীর সমস্যা গুলোকে আমরা সীমাবদ্ধতার মধ্যে আলোচনাটা করব। কি সেই সীমাবদ্ধতা, অর্থাৎ মেন্ডেলিভ তিনি যে নীতির উপর ভিত্তি করে তিনি সূত্র বা সারণীটা তৈরি করেছিলেন, সেইটার সঙ্গে তার যে প্রস্তাবিত যে তথ্যটা বা চিত্রটা তুলে ধরেছিলেন, টেবিলটা, পর্যায় সারণীটা, সেটার একটা পার্থক্য কিছু জায়গায় ছিল। সেইখানে আমরা আইসোটোপ সংক্রান্ত কি যে সমস্যা হলো, 4টা মিসফিট পেয়ার, অর্থাৎ 4 জায়গায় তিনি পরিবর্তন করেছিলেন, যে তার নীতির সঙ্গে পরিবর্তন। তো সেটাকে আমরা 4টা মিসফিট পেয়ার হিসাবে দেখব। এবং সেই মিসফিট পেয়ার গুলো কি কি, যেগুলো সাধারণত তোমাদের পরীক্ষায় আসতে পারে। এবং সঙ্গে সঙ্গে হাইড্রোজেন মৌলটার অবস্থান নিয়েও তিনি একটা বিভ্রান্ত অবস্থায় ছিলেন, তো তিনি সেটাকে দুষ্ট মৌল নাম দিয়েছিলেন। তো এই সমস্ত বিষয়গুলো আজকের আলোচনায় থাকবে। তো এখানে মেন্ডেলিভের পর্যায় সূত্রটা কি না, বিভিন্ন যে মৌলগুলোর যে তাদেরকে যদি ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে পরপর পরপর রাখা হয়ে থাকে, দেখা গেছে যে তাদের বিভিন্ন ভৌত ও রাসায়নিক ধর্মগুলো একটা নির্দিষ্ট অন্তরে অন্তরে, পর্যায়ে পর্যায়ে পরিবর্তিত হয় বা আবার ফিরে ফিরে আসবে সেই ধর্ম। অর্থাৎ বিভিন্ন মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো মৌলগুলির ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্বের সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরায় আবার আবর্তিত হচ্ছে। এটাই হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সূত্র। অর্থাৎ আমি মৌলগুলো, বিভিন্ন মৌল যে আবিষ্কৃত হওয়া মৌলগুলোর যাদের পারমাণবিক ভর, কারণ কি তখনও পর্যন্ত আমরা জানি যে মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক বিষয়টা তখনও কিন্তু, অর্থাৎ অর্থাৎ পরমাণুগুলোকে যে ভাঙা সম্ভব, তার মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যে রয়েছে, তখনও পর্যন্ত কিন্তু আবিষ্কৃত হয়নি। সেই জন্যই আমরা এখানে সব সময় কিন্তু মৌলগুলোর পারমাণবিক গুরুত্ব কথাটা দিয়ে আলোচনা করব, বা পারমাণবিক ভরের কথাটা উল্লেখ করব। এটা হচ্ছে 1800, তোমরা জানো 1869-70 সালের দিকে পরীক্ষা নিরীক্ষা। কিন্তু আমরা তো জানি যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের আবিষ্কার গুলো তো আরো 1895-97 পর থেকে শুরু হয়েছে। তো সেই জন্য এখানে কিন্তু আমরা সর্বদাই কিন্তু মৌলগুলোকে প্রকাশ করা হতো তাদের পারমাণবিক ভর দিয়ে। তো সেই জন্যই পারমাণবিক ভরগুলোর সঙ্গে সঙ্গে মৌলগুলোর যে বিভিন্ন ধর্ম প্রদর্শন করে, সেইটার মধ্যে মিল খোঁজার চেষ্টা চলছে।
তো এখন পর্যায় সূত্রটা তো আমরা জানলাম, এখন পর্যায় সারণী কি, অর্থাৎ যে মেন্ডেলিভের পর্যায় সূত্রের উপর ভিত্তি করে বিভিন্ন মৌলগুলোকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে একই ধর্মের মৌলগুলোকে একই জায়গায় রেখে রেখে যে একটা সারণী পাওয়া গিয়েছিল সেটাকেই বলা হবে মেন্ডেলিভের পর্যায় সারণী। অর্থাৎ বিভিন্ন মৌলগুলোকে সাজিয়ে যাচ্ছি, সাজিয়ে যাওয়ার ফলে যে আমরা দেখবো যে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়ে সাজিয়ে যাচ্ছে। তো সেখানে দেখা গেল যে সাজানোর পর পরে একটা নির্দিষ্ট সময় পর আবার যে মৌলটা ঘুরে আসবে, তো সেখানে তারা হচ্ছে এখানে আমরা এখানটায় যে পরিবর্তিত রূপটা মেন্ডেলিভের পর্যায় সারণীর যে তৎকালীন সময়ে যে যতগুলো মৌল আবিষ্কৃত হয়েছিল সেইগুলো ব্যতি রেখে আমরা একটা ছবি এঁকেছি, যেখানে 9টা কিন্তু আমরা শ্রেণী দেখিয়েছি, আর হচ্ছে আমরা 7টি পর্যায় এখানে আমরা দেখব যে থাকবে। এইরকম তো এখানে মৌলগুলোকে পরপর পরপর তিনি সাজিয়ে সাজিয়ে দেখলেন যে একই ধরনের যে ধর্ম বিশিষ্ট মৌলগুলো যেন পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়ে হয়ে আসছে। এইভাবে কোন কোন জায়গায় তিনি সেখানে এখানে যদিও আমরা শূন্য শ্রেণী পড়বো, যেখানে নিষ্ক্রিয় বা সম্ভ্রান্ত মৌল যেগুলো বলবো, তখন যেগুলো আবিষ্কৃত হয়নি তাদের পরবর্তীতে আবিষ্কৃত হওয়ার পর তাদেরকে একটা শ্রেণীতে তাদেরকে স্থান দেওয়া হয়েছিল সেইটা। তো সেটা ব্যতি রেখে আমরা যদি দেখি এখানে আমরা কিন্তু যে 8টি মোট মেন্ডেলিভের পর্যায় সারণীর বর্ণনাতে চলেছি, মৌলগুলোকে সাজাচ্ছি ক্রমবর্ধমান পারমাণবিক ভর। এখন প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভর তো এখন আমাদের মনে রাখা সম্ভব নয়, তোমাদের যে বিশেষ বিশেষ গুলো মনে রাখার দরকার পড়বে সেটা আমরা বলবো। এইভাবে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। আপাতত এই কয়েকটা মৌল যেগুলা যাদের পারমাণবিক যে ভরটা হালকা বলে ধরা হচ্ছে তাদেরকে এইভাবে তিনি আমরা এখানে দেখিয়েছি। তো এই রকম ভাবে সাজিয়ে দেখা গেল যে বিভিন্ন মৌলের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজালাম, তো একই ধর্মের মৌলগুলোর একটা উল্লম্ব অবস্থায় তারা অবস্থান করছিল একটা যে ছকের মধ্যে, সেইগুলোকে আমরা বলছিলাম যে শ্রেণী। এইগুলো এক একটা শ্রেণী। এইরকম আমরা এখানে দেখতে পাবো মোট যে 8টি শ্রেণী, তার সঙ্গে সঙ্গে শূন্যটাকে যদি যোগ করা হয় 9টা শ্রেণী আমরা পাবো। এই শূন্য শ্রেণী অর্থাৎ কি, যেটা তখন আবিষ্কৃত হয়নি, পরে আবিষ্কৃত হতে, এটা আমরা এর সঙ্গে ইনক্লুড করেছি। এছাড়া প্রত্যেকটা যে শ্রেণী আমরা পাবো সেই প্রত্যেকটা শ্রেণীকে তিনি আবার কিন্তু এ বি দুটো উপশ্রেণীতে করে তিনি ভাগ করেছিলেন। তো প্রত্যেকটা এ বি করে এরকম ভাগ ছিল। এই যে মেন্ডেলিভের পর্যায় সারণী আমরা একটা সামগ্রিক চিত্র যেটা আমরা আগে থেকে এঁকে রেখেছি সেটা তোমাদের এখন দেখাচ্ছি। তো সেটা হচ্ছে কি না, মেন্ডেলিভের পর্যায় সারণীর একটা যে সম্পূর্ণ চিত্রটা যেখানে এখানে আমাদের আঁকা রয়েছে আগে থেকে। তো এখানে আমরা সেই সমস্ত মৌলগুলোর পারমাণবিক ক্রমাঙ্কটাকে কিন্তু পাশে লিখে রেখে দিয়েছি, আর পারমাণবিক ভরটা যেটা কোন একটা পরমাণুর যে ভর যেটা ভগ্নাংশ বিশিষ্ট দশমিক ভগ্নাংশে দেওয়া থাকছে সেটা এখানে লেখা নেই, বইতে তোমাদের আছে। তো বিভিন্ন মৌলগুলোকে এইভাবে সাজিয়ে দেখতে পাচ্ছ কতগুলো অনুভূমিক পংক্তিতে আমরা মৌলগুলোকে সাজিয়েছি, এবং একই ধর্মের মৌলগুলো একটা উল্লম্ব যে স্তম্ভের মধ্যে থাকছে। এই উল্লম্ব স্তম্ভগুলোকে এক একটাকে আমরা বলছি এক একটা শ্রেণী। আর যে অনুভূমিক পংক্তিগুলো অর্থাৎ ভূমির সঙ্গে সমান্তরাল অনুভূমিক পংক্তিগুলো পাচ্ছিলাম, এইগুলোকে বলা হচ্ছে পর্যায়। তো এখানে মেন্ডেলিভ তার যে পর্যায় সারণী প্রকাশ করেছিলেন এবং তার একটু পরিবর্তিত রূপটা এখানে আমাদের এখানে আঁকা রয়েছে। তিনি সেই তার পর্যায় সারণীতে তিনি করেছিলেন মোট কিন্তু তার পর্যায় 7টি কিন্তু শ্রেণী ছিল আর 7টি পর্যায় ছিল। তো এবং প্রত্যেকটা পর্যায় শ্রেণীগুলোকে তিনি আবার এ বি নামক দুটো যে উপশ্রেণীতে কিন্তু ভাগ করেছিলেন। অর্থাৎ একই বৈশিষ্ট্যযুক্ত মৌলগুলোর মধ্যে আবার যাদের মধ্যে বৈশিষ্ট্যের মিল আছে এর দিকে, আবার বির দিকে তাদেরকে রেখেছিলেন। এইভাবে 7টি পর্যায় সারণী আমরা পেলাম।
তিনি উপশ্রেণী তৈরি করেছিলেন। এবং 8 নম্বর যে শ্রেণীটার কথা তিনি বলেছিলেন, সেখানটায় তিনি 3টি করে মৌলকে স্থান দিয়েছিলেন। এই 3টি করে মৌল স্থান পাচ্ছে 4 নম্বর পর্যায় থেকে মৌলগুলোর অবস্থান শুরু হয়েছে। তো 4 নম্বর পর্যায়ে এখানে আয়রন, কোবাল্ট, নিকেল তার অবস্থান, তারপর লুথেনিয়াম, রোডিয়াম, প্যালাডিয়াম, আর হচ্ছে 5-6 নম্বরে অসমিয়াম, ইরিডিয়াম, প্লাটিনাম। আর যে 7 নম্বর পর্যায়েও আমরা দেখতে পাবো, যেটা পরবর্তীতে যত আবিষ্কৃত হয়েছে আমরা এক জায়গায় পরিবর্তিত রূপে সেগুলোকে তুলে ধরেছি, এই সমস্ত মৌলগুলো রয়েছে। তো এখন তোমরা ভালো করে মেন্ডেলিভের পর্যায় সারণীটা বইটাতে যেটা আছে তোমরা বোঝার চেষ্টা করবে, সেটাকে আমরা এখানে বুঝিয়ে দিচ্ছি। যে এই পর্যায় সারণী, মেন্ডেলিভের পর্যায় সারণীতে মৌলগুলোকে যে একই ধর্মের মৌলগুলো যারা উল্লম্ব যে স্তম্ভের মধ্যে পড়েছিল সেগুলো একটা শ্রেণী। এই মোট দেখতে পাচ্ছ রোমান হরফে লেখা রয়েছে 8টি শ্রেণী, এবং নিষ্ক্রিয় মৌল বা সম্ভ্রান্ত মৌল বা নোবেল মৌলগুলো পরবর্তীতে আবিষ্কৃত হওয়ার জন্য তাদের শূন্য শ্রেণীতে তাদের স্থান দেওয়া হয়েছে। তো এবং প্রত্যেকটা শ্রেণীকে দেখো তোমরা এ বি এগুলো উপশ্রেণীতে ভাগ করা রয়েছে। তো এই উপশ্রেণীর যে মৌলগুলোর অবস্থান নিয়েই কিন্তু বিভিন্ন যে প্রথা প্রচলিত হয়ে থাকবে এই যে পর্যায় সারণী, সেটা একটা হচ্ছে মেন্ডেলিভের প্রচলিত প্রথা, সিএএস অর্থাৎ আমেরিকান প্রথা, যেটা আমেরিকায় বেশি করে প্রচলন ছিল সেই প্রথাটা, এবং সেই দুটো সমস্যার সৃষ্টি করছিল। সেই দুটো প্রথা কিন্তু বিজ্ঞান মহলে যথেষ্ট সমস্যার উদ্বেগের সৃষ্টি করেছিল। সেই পরবর্তীতে তাই 1888 দিকে ইউপ্যাক, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রির যে দপ্তর থেকে একটা আধুনিক ভাবে প্রকাশের নিয়ম চালু হবে। তো সেই পার্থক্যটা একটু ভালো করে বুঝে নাও। তোমরা বইতে যখন দেখবে কোন কোন বইতে হয়তো যে আমরা জানবো যে এ বি উপশ্রেণীতে মৌলগুলো রাখার উপর ভিত্তি করে আমেরিকান প্রথা, আর যে মেন্ডেলিভের প্রথা। মেন্ডেলিভ যেহেতু ইউরোপিয়ান ছিলেন, ইউরোপের অন্তর্গত, তাহলে ইউরোপিয়ান প্রথার মধ্যে আমরা সাধারণত এ উপশ্রেণীগুলোতে সাধারণত আমরা রাখতাম ডি ব্লকের মৌলগুলোকে, আর বি উপশ্রেণীতে রেখেছি আমরা পি ব্লকের মৌলগুলোকে। এটাই হচ্ছে মেন্ডেলিভের প্রথা অনুযায়ী। আবার কোন কোন বইতে তোমাদের থাকতে পারে বি নামক উপশ্রেণীতে রাখা হয়েছে ডি ব্লকের মৌল, আবার ডি ব্লক কি জিনিস সেটা আমরা পরবর্তী যখন আধুনিক পর্যায় সারণী পড়ে নেব সেটাতে বুঝতে সুবিধা হবে। তো এইভাবে মৌলগুলোকে, একই ধরনের মৌলগুলোকে রাখার অবস্থানের উপর ভিত্তি করে এই দুই রকম প্রথা প্রচলিত ছিল। তো এই মেন্ডেলিভের তৎকালীন সময় যে এইভাবে প্রকাশ করে দেওয়া হয়েছিল তার বর্ণনাটাতে আমরা দেখতে পাবো যে এই যে কটি পর্যায়, কটি শ্রেণী নিশ্চয়ই জানলে, সঙ্গে সঙ্গে তিনি এটার যে আমি যদি মেন্ডেলিভের পর্যায় সারণীকে পর্যায়গত ভাবে কয়েকটা বর্ণনা দেখি, 1 নম্বর পর্যায়টাতে সবচেয়ে কম মৌল ছিল তখন পর্যন্ত, সবচেয়ে আছেও এখনো, সেটা হচ্ছে এটাকে বলছে অতি হ্রস্ব পর্যায়। 2 নম্বর পর্যায়েও মাত্র কিন্তু 8 মৌল থাকবে, এটাকে বলা হচ্ছে হ্রস্ব পর্যায়। আবার 3 নম্বর পর্যায়েও, যেটা বর্তমানে এখনো 8টি মৌল আবিষ্কৃত হয়েছে এবং 8টি এসে, এবং এটাকে বলা দ্বিতীয় হ্রস্ব পর্যায়। তাহলে এইরকম এখান থেকে তোমাদের কি ধরনের প্রশ্ন পড়বে যে দ্বিতীয় হ্রস্ব পর্যায়ের প্রথম মৌলটি কি, দ্বিতীয় হ্রস্ব পর্যায়ে অবস্থিত দ্বিতীয় শ্রেণীর মৌলটি কি, এইরকম ভাবে তোমাদের প্রশ্নগুলো কিন্তু পড়বে। এবং চতুর্থ পর্যায়ে এখানে কিন্তু মৌলের সংখ্যা বেড়ে এখন হয়ে যাবে 18টি মৌল। তোমরা ভালো করে খেয়াল করে দেখবে যে এ উপশ্রেণীতে করে রয়েছে, আবার বি উপশ্রেণীতে রয়েছে, এই করে মোট 7 দুনে 14 আছে, তার সঙ্গে 8 নম্বর শ্রেণীতে 3টা আর 0 শ্রেণীতে 1টা, এই করে মোট 18টি মৌল। এটাকে তখন বলা হচ্ছে যে প্রথম দীর্ঘ পর্যায়। তাহলে প্রথম দীর্ঘ পর্যায়ের প্রথম মৌল কি, শেষ মৌল কি, এই সমস্ত ভাবে এখানে প্রশ্ন দিতে পারে। কটি মৌল আছে এরকম গুলো। পঞ্চম পর্যায়ের বর্ণনাটা ভালো করে দেখে নাও। এখানে পঞ্চম পর্যায়েও 18টি মৌল রয়েছে, রুবিডিয়াম থেকে শুরু করে রয়েছে জেনন পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছ এই মৌলগুলোকে, এই উপশ্রেণীর মৌলগুলোকে পরপর রাখার পরে তারপরে রাখা হয়েছে সন্ধিগত মৌলের শ্রেণী। এই 8 নম্বর শ্রেণীটাকে তিনি বলছিলেন সন্ধিগত মৌলের শ্রেণী, এবং এইগুলো সিলভার থেকে শুরু করে আয়োডিন পর্যন্ত, তারপরে জেনন। এইভাবে এটা দ্বিতীয় দীর্ঘ পর্যায়। এরপরে চলে আসছো 6 নম্বর যে পর্যায়। এখন 6 নম্বর পর্যায়ে দেখো
এইখানে আমরা আরো একটা নতুন যে ছক ঢুকিয়ে দিয়েছি, এই ল্যান্থা নাম যে মৌলটা, যার পারমাণবিক ক্রমাঙ্ক, আমরা এখানে পারমাণবিক ভরটা লিখিনি, তোমরা সেখানে বই থেকে পাবে। ল্যান্থা নাম মৌলটা রয়েছে কিন্তু তৃতীয় পর্যায়ের, এখানে এ উপশ্রেণী বলতে পারি, কিংবা যে প্রথা বলবো সেই অনুযায়ী বি উপশ্রেণী হবে। সে যাই হোক, এখানে আমরা যেহেতু মেন্ডেলিভের প্রথা অনুযায়ী ল্যান্থা নামটাকে এখানে রেখেছি, তো সেই অনুযায়ী এইখানে তোমরা দেখতে পাবে যে এইখানে কিন্তু আমরা আরো 14টা মৌলগুলোকে ঢুকিয়ে দিয়েছি। তো এটা আমরা কেন, একই বিজ্ঞানী মেন্ডেলিভ তো তিনি কি করেছিলেন, যে ধর্মের উপর ভিত্তি করে, তিনি যদিও তার সূত্রটিকে তিনি বর্ণনা দিয়েছিলেন, সেই সূত্রটাকে প্রাধান্য না দিয়ে বিভিন্ন মৌলগুলোর ধর্মের মিলগুলোকে এক জায়গায় করেছিলেন। সেটা আমরা আসবো, তার যখন আমরা সীমাবদ্ধতাটা আলোচনা করব সেখানে আসবো। তো সেখানে এই একই জায়গায় মৌলগুলোকে আমি রেখে দিয়েছিলাম। এই যে ল্যান্থানাম যে মৌলর ঘর থেকেই শুরু হয়েছিল সেইটাকে আমরা জানবো। এখানে আলাদা ভাবে দেখালে ভালো হতো, তো এখানে কাগজের যে সেই জায়গা না থাকে আমরা এখানে ঢুকিয়ে দিয়েছি। এটাকে বলা হচ্ছে ল্যান্থানাইট শ্রেণী। আর হচ্ছে কি, আর একটা হচ্ছে তোমরা দেখবে 7 নম্বর পর্যায়েও ঠিক সেই রকম ভাবে তৃতীয় পর্যায়ে রয়েছে অ্যাক্টিনিয়াম শ্রেণী। তো অ্যাক্টিনিয়াম শ্রেণী বলে মৌলের আর একটা 14টা মৌল, তাদের পারমাণবিক ভর বা পারমাণবিক ক্রমাঙ্ক অনুসারে তাদেরকে সেই একই জায়গায় স্থান দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এই জায়গায় তাদের স্থান দেওয়া হয়েছে, কিন্তু আর বাকি মৌলগুলো যেভাবে এ বি তে থাকছে, এ আর বি তে থাকছে, সেগুলো তোমাদের লেখা রয়েছে এখানে। তো এইভাবে এটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণী। এখানে তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে তাদের পারমাণবিক ক্রমাঙ্কটা এখানে দিয়ে রেখেছি, কারণ পারমাণবিক ক্রমাঙ্কটা বর্তমানে বেশি করে প্রয়োগ হয় এর। তো এর পরে চলে আসছি মেন্ডেলিভের পর্যায় সারণীর গুরুত্বটা কি। কারণ মেন্ডেলিভ যখন তিনি তার সূত্র দিয়ে মৌলগুলোকে এইভাবে সাজানোর চেষ্টা করছিলেন, তখন কিন্তু মাত্র 63টা মৌল ছিল। তো 63টা মৌল এবং সবগুলো তখন আবিষ্কৃত হয়নি। তো তার ফলে কি হয়েছে, কিছু কিছু জায়গায় শূন্যস্থান তিনি পেয়েছিলেন। বিশেষ করে যে শূন্যস্থানগুলোকে আমরা এখানে রেড যে কালার দিয়ে ব্যবহার করছি একটু হালকা, তো এখানে দেখতে পারবে যে তিনি বোরনের নিচে আর হচ্ছে অ্যালুমিনিয়ামের নিচে নিচে কিংবা সিলিকনের নিচে নিচে তিনি ফাঁকা স্থান তিনি পাবেন। সেই ফাঁকা স্থানগুলোতে কোন মৌল হবে তিনি সেইগুলোকে কিন্তু বলেছিলেন একা বোরন। বোরনটার নিচে, অর্থাৎ যখন মেন্ডেলিভের কথা অনুযায়ী বোরনটা কিন্তু এই সাইডে তিনি রেখেছিলেন, সেই অনুযায়ী তার নিচের শূন্যস্থানটা থাকবে একা বোরন। অ্যালুমিনিয়ামের নিচের যে শূন্যস্থানটা ছিল তিনি সেখানে বলেছিলেন যে এই মৌলটা যে হবে তার নাম, মৌল অ্যালুমিনিয়ামের এই ধর্মের মতো, তার নাম তিনি রেখেছিলেন একা অ্যালুমিনিয়াম। পরবর্তীকালে তারই জীবদ্দশাতে এই 3টা যে মৌলের তিনি নাম রেখেছিলেন সেগুলো তার জীবদ্দশাতেই আবিষ্কৃত হবে। অর্থাৎ একা বোরন মৌলটা হবে স্ক্যান্ডিয়াম, একা অ্যালুমিনিয়াম মৌলটি হবে গ্যালিয়াম, আর একা সিলিকন মৌলটি হবে জার্মেনিয়াম। এইরকম তার জীবদ্দশাতেই কিন্তু এই তার যে আবিষ্কৃত হবে, এটা একটা অত্যন্ত যে ভবিষ্যৎবাণী তার সফল হয়েছিল, এটা তার প্রমাণ। অর্থাৎ মেন্ডেলিভের পর্যায় সারণীর গুরুত্বটা এখানে, যে তিনি অনেক অনাবিষ্কৃত মৌলের যে কি ধর্ম হতে পারে বা তার আবিষ্কার যে হলে কি ধরনের তার ধর্ম হবে সেগুলো তিনি বলতে পেরেছিলেন। এছাড়া আমরা এই যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে আমরা কয়েকটা কিন্তু আরো বিভিন্ন কালার দেখতে পাচ্ছি। এইগুলোকে বলা হচ্ছে তিনি তার অসঙ্গতি। তিনি তার যে সূত্র দিয়েছিলেন যে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়ে সাজিয়ে রাখবেন, অর্থাৎ কমের পর বেশি, বেশির পর তার থেকে আরো বেশি রাখবেন, কিন্তু সাজান ছক যখন তিনি তৈরি করেন সেখানে তিনি ধর্মটাকে গুরুত্ব দিয়েছিলেন, বিভিন্ন মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্মটাকে গুরুত্ব দিয়ে কিন্তু লিখেছিলেন। যেমন এখানে দেখো আর্গন, যার পারমাণবিক ক্রমাঙ্ক আমরা জানি 18, তার কিন্তু যে পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব যেটা ছিল 39.95, এটা তুলনামূলক। আর সঙ্গে সঙ্গে পটাশিয়ামের ছিল 39.10, অর্থাৎ দুজনের মধ্যে বেশিটাকে বেশি 39.95টাই বেশি আর 39.10টা কম, কিন্তু তিনি 3 নম্বরে আগে স্থান দিয়ে দিয়েছেন আর্গনকে, পটাশিয়ামকে তিনি স্থান দিয়েছেন পরে। অর্থাৎ এখানে তার একটা অসঙ্গতি। ঠিক সেই রকম আরো কয়েকটা অসঙ্গতি আমরা দেখব। কোবাল্ট, যার পারমাণবিক ক্রমাঙ্ক 27,
তার পারমাণবিক ভর যখন পর্যন্ত ক্যালকুলেশন হয়েছিল 58.93, আর নিকেল যে মৌলটি তার ছিল 58.71। দেখতে পাচ্ছ 71টা ছোট, 93টা বেশি, কিন্তু রাখার সময় তিনি নিকেলকে পরে রেখে কোবাল্টকে আগে লিখেছিলেন। এটাও একটা অসঙ্গতি। তৃতীয় আরেকটা অসঙ্গতি দেখো, টেলুরিয়াম, যার হচ্ছে পারমাণবিক ভর ছিল 127.6, আর আয়োডিন যার 126.9। তাহলে এটা কম, কিন্তু তাকে তিনি পরে রেখেছিলেন। এটাও একটা অসঙ্গতি। তো পরবর্তীতে আরো সেই রকম একটা অসঙ্গতি, যখন থোরিয়াম নামক মৌলটি, যার পারমাণবিক ভর 232.04, কিন্তু প্রোট্যাক্টিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 231, অর্থাৎ 231টা তো কম, 232.04টা তো বেশি, তাকে কিন্তু আগে রেখে পরে রেখেছে। এটা একটা অসঙ্গতি। তো এই ধরনের আমরা 4 জোড়া যে অসঙ্গতি বা মিসফিট পেয়ার আমরা এখানে লক্ষ্য করব, যে 4 জোড়া মিসফিট পেয়ার গুলো কি কি। মেন্ডেলিভের যে পর্যায় সূত্রের সঙ্গে তার প্রদর্শিত বা তার প্রকাশিত যে টেবিলের যে পার্থক্যটা, সেটাকে বলা হচ্ছে মিসফিট পেয়ার। এই 4 জোড়া মিসফিট পেয়ার এখানে আমরা পাবো। তাছাড়া যেখানে যেখানে মৌলগুলোর আইসোটোপ রয়েছে, আইসোটোপ কাকে বলে নিশ্চয়ই তোমরা জানো, যে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য ভর সংখ্যা আলাদা হয়, তো সেইগুলো তখন তো সেই আইসোটোপের সঠিক ধারণাটা ছিল না। তো আইসোটোপ ধারণাটা ছিল, কিন্তু তত বেশি পরিমাণে আবিষ্কৃত হয়নি। তো সেইগুলো থেকে কিন্তু আইসোটোপ গুলো তাহলে কোথায় থাকা উচিত, পারমাণবিক ভর তাদের তো আইসোটোপ গুলোর কিছু গুলোর বেশি হয়ে যাবে, তাদেরকে তাহলে সেই জায়গায় রাখা উচিত নয়, তাদের অন্যত্র রাখতে হওয়া উচিত ছিল। একই মৌলগুলো কিন্তু ভিন্ন ভিন্ন আইসোটোপ হলে ভিন্ন ভিন্ন ঘরে অবস্থান করার কথা। তো সেটা একটা অসঙ্গতি, একটা সমস্যা, তিনি সঠিকভাবে তার সূত্র অনুযায়ী তিনি ব্যাখ্যা করতে পারছেন না। তৃতীয়ত, এখানে আমরা যে তার সীমাবদ্ধতার মধ্যে আমরা পাবো যে হাইড্রোজেন মৌলটিকে তিনি যেহেতু ধর্মের উপর ভিত্তি করে সাজিয়ে তিনি প্রকাশ করেছিলেন, হাইড্রোজেন মৌলটা কিন্তু তিনি যদিও গ্যাস, তাকে কিন্তু 1 নম্বর শ্রেণী ধরে রেখে দিয়েছিলেন, যদিও তাকে 7 নম্বর যে বি উপশ্রেণীর মৌলগুলোর সঙ্গে তাদের মিল ছিল, তাকে কিন্তু 1 নম্বর যে পর্যায়ে 7 নম্বর ঘরে না রেখে তিনি রেখেছিলেন 1 নম্বর শ্রেণীর 1 নম্বর পর্যায়ে। তো এই রকম ভাবে কতগুলো ক্ষেত্রে তার যে সমস্যা বা অসঙ্গতি গুলো ছিল, তবুও কিন্তু মেন্ডেলিভের পর্যায় সারণী বা মেন্ডেলিভের পর্যায় সূত্রটা কিন্তু প্রায় বেশিরভাগ মৌলগুলোর ক্ষেত্রে এই যে ছোটখাটো কয়েকটা সীমাবদ্ধতা ব্যতি রেখে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটাকে প্রয়োগ করা যাচ্ছে। তো সেটাই হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীর যে গুরুত্ব, এবং এই গুরুত্বটা অসীম। এবং তৎকালীন সময় পরবর্তীতে বিভিন্ন যখন আরো নতুন নতুন আবিষ্কারের পর এটা কিন্তু পরিবর্তিত রূপের যে মেন্ডেলিভের পর্যায় সারণী, সেই অনুযায়ী প্রকাশ করলে কি হবে তার একটা চিত্র। তো আজকের এই ছোট্ট ক্লাসে তোমরা মেন্ডেলিভের পর্যায় সূত্র, মেন্ডেলিভের পর্যায় যে পর্যায় ধর্মিতা বিষয়টা জানলে, একটা নির্দিষ্ট পর্যায়ে অন্তর অন্তর ধর্মগুলো আবর্তন ঘুরে ঘুরে আসে, সেইটাকেই বলা হচ্ছে পর্যায় ধর্মিতা। এবং আর যা প্রশ্নগুলো ছিল নিশ্চয়ই তোমরা সব বুঝেছো, ভালো করে বইটা আগে পড়বে। বইয়ের মধ্যে থাকা এই যে তাহলে মেন্ডেলিভের পর্যায় সূত্রের আরেকটা গুরুত্বপূর্ণ যে গুরুত্ব আমরা জানবো, যে তিনি শিখিয়েছিলেন কিন্তু শুধুমাত্র তথ্য সংগ্রহ না, তথ্য সংগ্রহের পেছনে যে তার যে প্যাটার্নটাকে আমাদের বুঝতে হবে, সেটা তিনি তার এই ছক সৃষ্টির সময় তিনি বুঝিয়েছিলেন। অর্থাৎ শুধুমাত্র তথ্য সংগ্রহ করব, বিজ্ঞান মানেই যে শুধু তথ্য সংগ্রহ, তথ্য ভিত্তিক হবে তা নয়, কিন্তু ভেতরের পেছনের প্যাটার্নটা কি আছে তিনি এইটা বুঝতে শিখেছিলেন। এটাই হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক, যেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে সিমেট্রি অর্থাৎ যে সমতা জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিসের সমস্যার সমাধান করবে। তো আজকের এই ছোট্ট ক্লাসটা তোমরা দেখবে, কোনো কিছু সমস্যা থাকলে কমেন্ট করে জানাবে, জানতে চাইবে।